আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে টেন্স হচ্ছে মূলত তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। আমার বইটা যাদের কাছে আছে চ্যাপ্টার 9-এ এইটা আপনি পাবেন, এই যেটা আমি পড়াচ্ছি এখন। আমার বইটা যারা সংগ্রহ করেছেন অনলাইন থেকে অর্ডার করে, যারা কিনেছেন, চ্যাপ্টার 9-এ পাবেন এটা, ঠিক আছে? টেন্সের কনসেপ্ট, প্র্যাকটিক্যাল ইউজ অফ টেন্স, পার্ট 1, পার্ট 2, দুইটা পার্টে আমি ওই বইতে ওটা উঠিয়ে দিয়েছি, আপনারা পাবেন। তো যেটা বলছি সেটা হচ্ছে, টেন্স হচ্ছে তিন প্রকার আমরা জানি: প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। এবং প্রত্যেকটা টেন্সের চারটা করে ক্লাসিফিকেশন আছে, তাই না? ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। তো টোটাল ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল টেন্সের স্ট্রাকচার হচ্ছে 3 এ 4-এ 12টা। এই 12টা স্ট্রাকচার মানে কি? আমি একটা পার্টিকুলার ভার্ব দিয়ে 12 ধরনের বাক্য বা সেন্টেন্স তৈরি করতে পারবো, যদি আমি 12টা টেন্সের স্ট্রাকচার জানি। টেন্স মানে কি? টাইম বা সময়, অর্থাৎ একটা কাজকে, একটা কথাকে 12 ভাবে আমি বলতে পারবো বা নিতে পারবো। যেমন আমি বলছি যে আমি ভাত খাই, আই ইট রাইস। আই এট রাইস, আমি খেয়েছিলাম। আই উইল ইট রাইস, আমি খাবো। আই এম ইটিং রাইস, আমি ভাত খাইতেছি। আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাইতেছিলাম। আই উইল বি ইটিং রাইস, আমি ভাত খাইতে থাকবো। আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। আই হ্যাড ইটেন রাইস, আমি ভাত খেয়েছিলাম। আই উইল হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়ে থাকবো। আই হ্যাভ বিন ইটিং রাইস সিন্স মর্নিং, আমি সকাল থেকে ভাত খাইতেছি। আই হ্যাড বিন ইটিং রাইস ফর 5 আওয়ার্স, আমি 5 ঘন্টা ধরে ভাত খাইতেছিলাম। আই উইল হ্যাভ বিন ইটিং রাইস ফর লং টাইম, আমি অনেক সময় নিয়ে ভাত খেতে থাকবো। সো এই যে কথাগুলো বললাম, অর্থাৎ ইট মানে খাওয়া, এই ইট ভার্বের ফর্ম আছে। আমরা জানি যে 12টা টেন্সের কথা বলছি, 12টা স্ট্রাকচারের কথা বলছি। এই স্ট্রাকচার হচ্ছে মূলত 12টা জায়গায় আমাদের ভার্বের ফর্মের চেঞ্জ হয়। এবং সেটা হচ্ছে অক্সিলারি এবং মেইন ভার্ব, যেটা প্রিন্সিপাল ভার্ব, যেটা দুটো মিলায়। তো প্রত্যেকটা মেইন ভার্বের 5টা করে ফর্ম থাকে, যেটাকে কনজুগেশন অফ ভার্ব বলে। এটা আমি পাঠিয়েছি আপনাদের, এবং আপনাদের বলেছি, আমি আবারও দিব। প্রত্যেকটা ভার্বের 5টা করে কি থাকে বললাম? ফর্ম থাকে: প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, আর একটা বলে থার্ড পারসন ফর্ম। তো আমাদের গতানুগতিক বইগুলোতে 3টা করে ফর্ম দেওয়া থাকে, বাকি দুইটা টেন্স শেখার সঙ্গে সঙ্গে হয়ে যায়, বাট ওই দুইটারও প্রয়োজন আছে। 3টা জানলেই হয়, সমস্যা নাই। তো প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, যেমন ইট, এট, ইটেন, ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন। ড্রাইভেন বলা হয়, আপনারা বলেন ড্রাইভেন না ড্রিভেন। হ্যাঁ, ড্র, ড্রিউ, ড্রন। রাইট, রোড, অনেকে রাইটেন বলে, রাইটেন না, রিটেন। সো এই যে প্রত্যেকটা ভার্বের ফর্ম থাকে, এই ফর্মগুলোকে 12টা টেন্সের স্ট্রাকচারে বসিয়ে 12 ধরনের বাক্য তৈরি হয়। অর্থাৎ 12 ধরনের বাক্য মানে 12টা টাইমে একটা কথাকে প্রকাশ করা হয় বা বলা হয়, এইটাই টেন্সের স্ট্রাকচার। এখন এই যে 12টা টাইম, এই 12টা টাইম, সবগুলো টাইম যে আমার সমানভাবে ব্যবহৃত হবে, বিষয়টা কিন্তু এমন না। কথাটা বুঝবেন। মেইনলি ইংলিশে স্পিকিং করার ক্ষেত্রে বা কথা বলার ক্ষেত্রে 12টা টেন্সই জানার প্রয়োজন হয় না। 3টা ইনডিফিনিট, 3টা কন্টিনিউয়াস বা পারফেক্টের ভিতর প্রেজেন্টের পারফেক্ট, বা কন্টিনিউয়াসের ভিতর ফিউচার পারফেক্ট, ফিউচার কন্টিনিউয়াস, এটা বাদ দিলেও হয়। মানে 5 থেকে 6টা যদি আপনি ভালোভাবে জানেন, তাহলে দৈনন্দিন জীবনে সব কথাবার্তা চালানো যায়। মানে এইগুলো দিয়ে বেশি হয়। ইভেন আপনি ইমাজিন করতে পারবেন না, 12টা স্ট্রাকচারের ভিতর 3টা ইনডিফিনিট টেন্স বা সিম্পল, মানে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, এইটা প্রায় 90% কথাবার্তায় ব্যবহৃত হয়। অর্থাৎ আপনি 9টা টেন্সকে একপাশে রাখবেন ইকুয়াল টু 3টা টেন্সকে একপাশে রাখবেন, এই 3টা টেন্স তার থেকে বেশি কাজ করে ওই 9টা টেন্সের থেকে। তো 12টা টেন্স আছে, ঠিক। এটা শুধুমাত্র টেন্স দিয়ে সব মনের ভাব প্রকাশ করা যায় না। 12টা টেন্সের ভিতর ইফেক্টিভ বা কার্যকরী, যেটা আমি বললাম, 5 থেকে 6টা, যেটা আমাদের স্পিকিং এর দরকার হয় বা রাইটিং এর জন্য দরকার হয়। 5টা থেকে 6টা স্ট্রাকচারের প্রয়োজন হয়। বাকি বিভিন্ন সেন্স, মনের থট, এক্সপ্রেশন, ভাব, বিভিন্ন টাইমে কথা বলার জন্য আমি আপনাদের একটা টপিকের কথা বলছিলাম, আপনাদের মনে থাকার কথা: মডাল এবং
সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার শিখতে হয়, বা কি যেটা বলছি মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার শিখে মনের বিভিন্ন সেন্স বা থট প্রকাশ করা যায়। মডাল ভার্বস মেইনলি এক্সপ্রেস দ্য পসিবিলিটি, প্রবাবিলিটি, অ্যাবিলিটি, অব্লিগেশন ইন দ্য সেন্টেন্সেস। তো সেগুলো আমরা পরে শিখবো। টেন্সের অ্যাক্টিভ টেন্স বলছে এইগুলো বা এইগুলোই বেশি ব্যবহৃত হয়, এটা ঠিক আছে, কিন্তু আমাদের সবগুলো শিখে রাখা প্রয়োজন, জেনে রাখা প্রয়োজন। আর যেগুলো বেশি ব্যবহৃত হয় সেগুলো আমরা বেশি করে প্র্যাকটিস করব। এটা হচ্ছে আমাদের মেইন কথা। তো মনোযোগ দিয়ে একটু দেখেন। বলছে বলছে যে আহ আমরা সারা দিনের, এখানে একটু দেখেন, 90 থেকে 95% কথাবার্তা শুধুমাত্র সিম্পল পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার ব্যবহার করে বলতে পারি। তো এই অধ্যায়টি অত্যন্ত অ্যাটেন্টিভলি স্টাডি করতে হবে। আমি আগে এই তিনটা টেন্স ভালোভাবে আপনাকে দেখাবো, এবং এই তিনটা দেখার জন্য আমি জাস্ট একবারে এই জায়গাটাতে আসবো। হিয়ার ইউ ক্যান সি, এটা আমার বইটা যাদের কাছে আছে বইটাতে আপনারা এই টেবিলটা পাবেন। বইটা সংগ্রহ করে নেওয়ার চেষ্টা করবেন। আমি আগামীকাল থেকে আমি একটু বাইরে থাকবো, অর্থাৎ যদি কেউ বইটা নিতে চান 2 থেকে 3 দিনের ভিতর হাতে পাবেন। আপনারা আগামীকালই অর্ডার করবেন, অনেকে না হলে আর অর্ডার করতে হলে 1 সপ্তাহ পরে করতে হবে, তার ভিতরে আমি বই আর পাঠাতে পারবো না। এটা আমি বলে রাখলাম, আগামীকাল অর্ডার করলে, মনে করেন আগামীকাল তো 22 তারিখ, 23, 24 বা কেউ 25 তারিখে হাতে পাবেন যার বাসা একটু দূরে ঢাকা থেকে, তো 25 তারিখের ভিতরে পাবেন, এরকম হতে পারে। বাট আগামীকালকের পরে মনে করেন 25, 26, 27 তারিখ আমার কিছু কাজ আছে, এক জায়গায় প্রোগ্রাম আছে আমার, সেখানে অফলাইনে ক্লাস নিতে যেতে হবে। তো আমি ওইভাবে অর্ডার গুলো মেনটেন করে দিতে পারবো না, আমার আবার দিতে হলে 28, 29 তারিখে এসে দিতে হবে। তো এই জন্য বলছি, যারা এখনো বই নেননি, যদি টাকা পয়সার সমস্যা না থাকে এটা নেওয়ার চেষ্টা করবেন। না হলে এই ক্লাসগুলো আমি ফাইল দিব, সমস্যা নেই, আপনার মোবাইলে যারা পিডিএফ ওপেন করে পড়তে পারবেন বা ল্যাপটপে পিডিএফ ওপেন করে পড়তে পারবেন, এই পিডিএফ গুলো আপনারা পাবেন, এটা নিয়ে সমস্যা নেই। বাট একটা হার্ড কপি বই হাতে থাকলে পড়ার যে ইফোর্টটা, এটা অনেক বেড়ে যায়, এবং এই পড়াগুলো অনেক বেশি ইফেক্টিভ এবং কার্যকারী হয়। হ্যাঁ, তো চেষ্টা করবেন নেওয়ার। আর এবং আগামীকালই অর্ডার করার চেষ্টা করবেন, তাহলে আমার আর দিতে গেলে 1 সপ্তাহ পরে দিতে হবে। তো দেখেন, যেটা আমি বলছি, আহ আপনাদের ক্লাস চলবে, আমি যেখানেই থাকি ক্লাস তো রাতের বেলাতেই আমি নিব ক্লাস, কিন্তু রেগুলারিটি মেনটেন করেই হবে, ক্লাসের কোনো গ্যাপ হবে না। তো যেটা বলছি সেটা হচ্ছে যে স্টেপ 1, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। হ্যার ইউ ক্যান সি, এখানে স্টার্টার লেখা আছে, দেখেন একটু। স্টার্টার মানে কি? মনে করেন আমি বলছিলাম যে একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন করে, কেউ তো একজন বলে। তা একটা সেন্টেন্সের সাবজেক্ট কি হতে পারে? সাবজেক্ট গুলো কিন্তু নির্দিষ্ট একটা সার্কেলের ভিতর থাকে, আই, উই, ইউ, হি, সি, দে, ইট, রানা, এরকম। হ্যাঁ, প্রোনাউন বা নাউন একটা বাক্যের সাবজেক্ট হয়। এবং আমি একটা কথা বারবার বলছি, প্রিভিয়াস ক্লাসগুলো থেকেও বলে আসছি, সাবজেক্টের পরেই প্রত্যেকটা বাক্যে ভার্ব বসে, মেইন ভার্ব থাকে। এই যে রাইট মানে লেখা, সিং মানে গাওয়া, ওয়াচ মানে দেখা, নো মানে জানা, প্লে মানে খেলা, ড্রাইভ মানে চালানো, ড্র মানে আঁকা, ইট মানে খাওয়া, গো মানে যাওয়া, দোজ আর ভার্ব। ওকে, এরপর হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন। সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসাতে পারলে আমি কি বলছি, অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসে। এই যে পাশে এই যে লাস্টে যে অবজেক্ট দেখছেন, এটা অটোমেটিক্যালি চলে আসে। তো আই রাইট, আমি লিখি। মানুষ লেখে কি? আপনি বই লেখেন, চিঠি লেখেন, যা কিছু লেখেন সেটা বলেন, অর্থাৎ অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসে। উই সিং, আমরা গাই। মানুষ গায় কি? মানুষ গানই গায়, তো আমরা উই সিং আ সং। ইউ ওয়াচ, তুমি দেখো, কি দেখো? ইউ ওয়াচ টিভি। হি নোজ, সে চেনে, সে জানে, কি জানে, মানে অবজেক্ট অটোমেটিক চলে আসে। সে খেলে, কি খেলে? সে ফুটবল খেলে, লুডো খেলে, ক্রিকেট খেলে, যা খেলে একটা বসিয়ে বসিয়ে দেন আপনি। অর্থাৎ মেইন প্রবলেমটা তৈরি হয় কোথায়? ভার্বে। সাবজেক্ট কিন্তু একটা সার্কেলের ভিতর থাকে, যে কাজটা করবে তাকে আমি বসাবো, এবং যে কাজটা হবে সেটা আমি এখানে বসিয়ে দিতে পারতেছি। এক্সটেনশনের যে জায়গাটা, অবজেক্ট যেটা, যে কর্ম, এটা অটোমেটিক চলে আসে। মেইনলি আমি পারি না কেন? আমি যে কথাটা বলতে চাচ্ছি, যে ভার্বটাকে, যে ক্রিয়াটা, যে কার্যটা আমি সম্পাদন করছি, ওই ভার্বের ইংলিশ ওয়ার্ড যদি না জানি, এবং ওয়ার্ড শুধু জানলে আবার হয় না, ওই ভার্বের ফর্ম জানতে হবে, কারণ আমি কোন টাইমকে মেনটেন করে কথা বলতে চাচ্ছি।
আপনি যদি বলেন আমি একটা চিঠি লিখেছিলাম, তখন আর এই রাইট বললে আপনার কাজ হবে না। আপনি জানেন রাইট মানে লেখা, কিন্তু আমি চিঠি লিখেছিলাম কথাটা বলার জন্য আপনাকে এই রোট লিখতে হবে। তাহলে আপনি যদি এটা না জানেন রাইটের পাস ফ্রম রোট, ওই কথা আপনি ইংলিশে বলতে পারবেন না। স্পোকেন ইংলিশ মূলত এইটাই, ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমাদের প্রবলেম মূলত এইটাই, আমরা ইংলিশে কথা বলতে পারি না। এই যে আপনারা সবাই টাকা দিয়ে ক্লাস করছেন, কোর্স করতে আসছেন, ভর্তি হয়েছেন, আমরা মেইন মানে একদম অরিজিন যে জায়গাটা, এই জায়গাটায় আমরা বুঝতে পারি না, ফোকাস করতে পারি না। জাস্ট এই জায়গাটা যে ঠিক রাখতে পারে, ভার্বটাকে যে সঠিক ফর্মে পুট করতে পারে, বসাতে পারে, তার বাংলা কথা অনুযায়ী ভার্বকে যে মেনটেন করতে পারে, ভার্বের ফর্ম যে চেনে, ভার্বের ফর্ম যে টেন্স মেনটেন করে ইউজ করতে পারে, সে পারে। স্পোকেন ইংলিশ মানে সবই এই ভার্বের ব্যবহার, সব কিছুই জাস্ট এই ভার্বকে নিয়েই কাজ, অন্য কোনো কিছুই নেই এখানে। ইংরেজি ভাষায় এই ভার্ব ছাড়া অন্য কোনো কিছুই নেই, আর কিছু শেখার প্রয়োজনও হয় না। জাস্ট ভার্ব, ভার্বের উপর ফোকাস করে এগোতে হয়। তো এখানে লেখা আছে দেখেন, প্রেজেন্ট সিম্পল বা V1, পাস্ট সিম্পল বা V2, আরেকটা কি আছে ফিউচার সিম্পল। মানে ফিউচার ফর্ম বলে কোনো ফর্ম হয় না, মূলত এই প্রেজেন্ট ফর্মগুলোর আগে শ্যাল বা উইল যুক্ত করলে কথাটা ফিউচারে চলে যায়। তো উইল আর শ্যালের পার্থক্যটা কি? এনসিয়েন্ট ইংলিশে শ্যালের ব্যবহার হতো অনেক, অর্থাৎ শ্যাল শুধুমাত্র ফার্স্ট পার্সন সাবজেক্টের সঙ্গে ইউজ করা যায়। সাবজেক্ট যদি আই এবং উই হয় তাহলে শ্যালের ব্যবহার করা যায়, কিন্তু ইউ, হি, শি, দে এগুলোর সঙ্গে শ্যালের ব্যবহার করা যায় না সেকেন্ড বা থার্ড পার্সন সাবজেক্টের সঙ্গে। কিন্তু উইল এটাকে যে কোনো পার্সনের সঙ্গে ইউজ করা যায়, অর্থাৎ উইল ফার্স্ট পার্সনের সঙ্গেও ইউজ হয়, সেকেন্ড ইভেন থার্ড পার্সনের সঙ্গেও ইউজ হয়। এবং মডার্ন গ্রামার অনুযায়ী সব জায়গাতে উইলের ব্যবহারটা বেশি হয়। তো শ্যালকে স্কিপ করে যদি আপনারা উইলের ব্যবহারটা করার চেষ্টা করেন, তাহলে আর কনফিউশনটা থাকে না। এই জন্য আমি সব জায়গাতেই উইল লিখে দিয়েছি। তো আমাদের টেন্স টোটাল 12টা, এইখানে আমি দেখাচ্ছি 3টা। আমরা যে এই যে স্ট্রাকচার পড়ি, সাবজেক্ট প্লাস ভার্বের অমুক ফর্ম বা এটা ওটা, তারপরে এরকম হয় চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য, বৈজ্ঞানিক সত্য হলে এই টেন্স হয়। জাস্ট এত কিছু না দেখে আমরা যদি মেইন জায়গাটায় ফোকাস করি যে টেন্স জিনিসটা কি। টেন্সটা হচ্ছে মূলত ভার্বের ফর্মের চেঞ্জ। সাবজেক্ট একটা না একটা থাকবে, অবজেক্ট অটোমেটিক এসে যাবে, চেঞ্জটা কোথায়? ভার্ব। আমি যদি বলি আই রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখি। আই রোট এ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম। আই উইল রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখবো। এই তিনটা ইনডিফিনিট টেন্স শেষ। তিনটা ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার আর ডেফিনেশনটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম V1, মানে বেস যে ফর্মটা, সেই ফর্মটা বসে। অর্থাৎ এটা আমরা ভোকাবুলারি শেখার সঙ্গে সঙ্গে এটা অটোমেটিক এসে যায়, পারা যায়। হ্যাঁ। এবং এর ডেফিনেশনটা কি? কোন একটা কাজ রেগুলার ওয়েতে হয়, প্রতিদিন হয়, অ্যাজ ইউজুয়াল হয়, নিত্য নৈমিত্তিক ভাবে কেউ কোনো কাজ করে, হ্যাবিচুয়াল কোনো ফ্যাক্ট। যেমন আই রাইট আ লেটার, আমি চিঠি লিখি। লিখি মানে প্রতিদিন লিখি। উই সিং আ সং, আমরা গান গাই। গাই মানে প্রতিদিন গাই। ইউ ওয়াচ টিভি, তুমি টিভি দেখো। দেখো মানে প্রায় টিভি দেখো। এই 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 12টা টেন্সের ভিতরে সব থেকে কঠিন এবং সব থেকে জটিল হচ্ছে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অন্য সব টেন্স দেখলে চেনা যায়, কিন্তু এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনেকেই ধরতে পারে না। আমি যদি বলি আমি আজ ফুটবল খেলেছি, অনেকে বলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু ওই আজ বলছি, কিন্তু ওটা তো প্রেজেন্ট ইনডিফিনিট না। আমি বলছি আমি আজ ফুটবল খেলেছি, এটা এটা আমি যদি বলি আমি প্রতিদিন ফুটবল খেলি, তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট। বাট ওই যে আজকে লেখা আছে, অনেকে ওইটা দেখে ভাবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট। মানে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাকে আইডেন্টিফাই করা সব থেকে কঠিন, সব থেকে জটিল। এই জন্য বলছি এটা ডেফিনেশন ভালোভাবে বুঝবেন যে রেগুলার ওয়েতে হয়, অ্যাজ ইউজুয়াল কোনো কাজ হয়, আজকে হয়ে গেছে, হবে, হচ্ছে, এরকম না। তুমি টিভি দেখো, সে তাকে চেনে, সে ফুটবল খেলে, সে গাড়ি চালায়, সে ছবি আঁকে, সে ভাত খায়, সে স্কুলে যায়, সে ভার্সিটিতে যায়, মানে প্রতিদিন যায়, অ্যাজ ইউজুয়াল কোনো কাজ হয়। সাবজেক্টের পর ভার্বের এই প্রেজেন্ট ফর্ম, দেন আমার অবজেক্ট অটোমেটিক আসে। আর এই যে এস বা ইএসটা লেখা রাইটের পাশে, এইটা কখন হচ্ছে? এটা হচ্ছে শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, অন্য কোনো টেন্সে না। অনেকে পাস্ট টেন্সে এগুলো দিয়ে ফেলে। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, ইংলিশ ল্যাঙ্গুয়েজে 3 প্রকার পার্সন আছে, আই এবং উই ফার্স্ট পার্সন, ইউ সেকেন্ড পার্সন, বাকি সব থার্ড পার্সন। তো দে, এটা যেমন থার্ড পার্সন বাট এটা প্লুরাল। দে এটা হচ্ছে থার্ড পার্সন প্লুরাল, দে মানে তারা। কিন্তু হি, শি, ইট, রানা, রহিম, করিম এগুলো হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার।
তো যদি কোনো বাক্যের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং সেই বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা থাকে, তাহলে ভার্বের সাথে এস বা ইএস বসে, ওইটাকে বলে ভার্বের থার্ড পারসন ফর্ম বা ভি5। যেমন আই রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখি। হি বললে হি রাইটস আ লেটার, মিনিং একই, শুধুমাত্র এখানে একটা এস যুক্ত হবে। নেগেটিভ ইন্টারোগেটিভে ওইখানে চেঞ্জিংটা আসে, হি ডাজেন্ট রাইট আ লেটার লিখতে হয়। তো এই হচ্ছে বিষয়, তো এটাই গুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। আগে কোর থিংসটা, অ্যাকচুয়াল থিংসটাকে বোঝেন আমি কি বলছি। তাহলে সাবজেক্টের পরে আমি যদি ভার্বের এই প্রেজেন্ট ফর্মগুলো বসাই, তাহলে অ্যাজ ইউজুয়াল কোনো কাজ হয়, রেগুলার ওয়েতে কোনো কাজ হয়, কেউ কোনো কাজ প্রতিদিন বা নিত্য নৈমিত্তিক ভাবে করে, সেটা বোঝায়। আর সাবজেক্টের পরে আমি যদি ভার্বের এই পাস্ট ফর্মগুলো ইউজ করি, এই পাস্ট ফর্মগুলো আপনাকে জানতে হবে, এটা আপনাদের মুখস্থ করতে হবে, এবং এটা করার একটা ওয়ে আছে। আমরা মেইনলি ভাষা পারি না, এটাই জানি না, এই জন্য। রাইটের পাস্ট ফর্ম রোড, সিং এর পাস্ট ফর্ম স্যাং, ওয়াজ এর পাস্ট ফর্ম ওয়াস্ট, নো এর পাস্ট ফর্ম নিউ, প্লে এর পাস্ট ফর্ম প্লেড, ড্রাইভ এর পাস্ট ফর্ম ড্রোভ, ড্র এর পাস্ট ফর্ম জিউ, ইট এর পাস্ট ফর্ম এট, গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট। এই ফর্ম যদি আপনি না জানেন, কখনো অতীতের কোনো কথা বলতে পারবেন না। অনেকে পাস্ট টেন্স মানে মনে করে ডিডের ব্যবহার বা ওয়াজের ব্যবহার, কিন্তু না। ডিড বা ওয়াজ যদি মেইন ভার্ব হিসেবে বসে তাহলে বসতে পারে, অথবা ওয়াজ আর পাস্ট কন্টিনিউয়াসে বসে, বা ডিড নেগেটিভ ইন্টারোগেটিভের জন্য বসে। কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স, যেটা যেটা সিম্পল পাস্ট টেন্স, সেখানে অ্যাফার্মেটিভ বা মেইন সেন্টেন্সে সাবজেক্টের পরে মেইন ভার্বের পাস্ট ফর্ম বসাতে হয়। প্রিন্সিপাল যে ভার্বটা থাকে সেইটার পাস্ট ফর্ম বসাতে হয়। এবং মোস্ট অফ দ্য স্টুডেন্টস ডোন্ট নো অ্যাবাউট দ্য পাস্ট ফর্ম অফ ভার্ব। প্রেজেন্ট ফর্ম সবাই চেনে, কেন জানেন? ভোকাবুলারি শেখার সঙ্গে সঙ্গে প্রেজেন্ট ফর্ম শেখা হয়ে যায়। ইভেন পাস্ট পার্টিসিপল যেটা আছে, অর্থাৎ পারফেক্ট টেন্সগুলোতে যেটা ব্যবহৃত হয়, প্রেজেন্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, মানে ওই যে ড্রিভেন, রিটেন, গন, ইটেন, এই যে যে ফর্মগুলো আছে, এগুলো সবাই চেনে। এগুলো চেনে কেন জানেন? যারা একটু প্র্যাকটিস করে। এই ফর্মগুলো, মানে ওই যে ভি3, যেটা 3 নাম্বার যে ফর্ম, এটা হচ্ছে পারফেক্ট টেন্সগুলোতে বসে। ইভেন প্যাসিভ ভয়েসের বিভিন্ন স্ট্রাকচারে এই ভি3 বসে। ইভেন ওই ফর্মগুলো অ্যাডজেক্টিভ হিসাবেও কাজ করে। এই জন্য ওই ফর্মটাও অনেকেই চেনে বা পরিচিত। আর এই প্রেজেন্ট ফর্ম তো শব্দ শেখার সঙ্গে সঙ্গে হয়ে যায়, কিন্তু এই পাস্ট ফর্মটা মোস্ট অফ দ্য স্টুডেন্টস জানে না, চেনে না, এটার সাথে আনফ্যামিলিয়ার। কারণ এই পাস্ট ফর্ম শুধুমাত্র পাস্ট ইনডিফিনিট টেন্সেই ব্যবহৃত হয়, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, আর কোথাও কোনো জায়গায় হয় না। কিন্তু ওই যে পাস্ট পার্টিসিপল যেটা ভি3, যেটা, ওটার ব্যবহার অনেক জায়গায় আছে। সব টেন্সের, যদি প্যাসিভ করি আমি, তার মেইন ভার্ব হিসেবে ভি3 বসে। পারফেক্ট টেন্স গুলোতে মেইন ভার্ব হিসেবে ভি3 বসে। ইভেন ওই ভি3 ফর্ম গুলো অ্যাডজেক্টিভের কাজ করে, অর্থাৎ ওইটার ব্যবহার আছে অনেক। কোনটার বলছি? ওই যে ড্রন, ড্রিভেন, গন, তারপর ওই যে রিটেন, ইটেন, হ্যাঁ, বা এই যে এখানে আরো যে ভার্বগুলো দেখছেন আপনারা, নো, নিউ, নোন, হ্যাঁ, সিং, স্যাং, সাং, SUNG। তো ওই ফর্মগুলো চেনে, আর এই প্রেজেন্ট ফর্ম চেনে, কিন্তু পাস্ট ফর্ম অনেকে চেনে না। বাট এই পাস্ট ফর্ম দিয়ে আমাদের অনেক বাক্য তৈরি করতে হয়, অনেক কথা বলতে হয়, অনেক ধরনের এক্সপিরিয়েন্স শেয়ার করতে হয়। তাহলে আপনি যদি পাস্ট ফর্ম না জানেন, পাস্ট টেন্স বলতে অনেকেই ভাবে ওয়াজ ওয়্যার বা ডিড ব্যবহার করব। হ্যাঁ, যেমন আমি গান গেয়েছিলাম, অনেকে বলে আই ডিড সিং এ সং, আই ওয়াজ সিং এ সং, এসব কথা বলে। কিন্তু না, পাস্ট টেন্স মানে কি? মেইন ভার্বের পাস্ট ফর্ম। তাহলে আপনি যদি এটা না জানেন, সিং এর পাস্ট ফর্ম SANG, স্যাং। আমি যদি বলি সে একটা গান গেয়েছিল, বলেন তো ইংলিশ কি? আপনি বাংলা দেখে হয়তো বুঝতে পারছেন এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, গেয়েছিল, ল বা লাম থাকলে পাস্ট টেন্স হয়। স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে গাওয়া ইংরেজি কি? গাওয়া ইংরেজি সিং এর পাস্ট ফর্ম কি? এটা এখন আপনি জানেন না। তাহলে কি ওই কথাটা কোনো টেন্স শিখে, ওই টেন্সের ডেফিনেশন শিখে, ওই কথাটা তো আপনি বলতে পারছেন না, কোনো লাভ হচ্ছে না। কেন লাভ হচ্ছে না? কারণ আপনি তো সেই ভার্বের ফর্মটাই জানেন না। আপনি যে স্ট্রাকচারটা পড়লেন, যে সাবজেক্ট প্লাস ভার্বের অমুক ফর্ম প্লাস অমুক, কিন্তু ওই ভার্বের সেই অমুক ফর্মটা কি সেটাই তো আপনি জানেন না। তাহলে তো টেন্স শিখে লাভ হবে না। টেন্স শেখার আগে ভার্বের ফর্মের উপর ফোকাস করতে হয়, ভার্বের ফর্মের উপর গুরুত্ব দিতে হয়। আমার ওই বইটাতে চ্যাপ্টার 8-এ দেখবেন, মানে টেন্সের আগে আমি ওইটা দিয়েছি। ওই বইটা একদম ধারাবাহিকভাবে সাজানো। দেখবেন যে ওই ভার্বের ফর্ম দেওয়া আছে, কনজুগেশন অফ ভার্ব লেখা, ওই ফর্মগুলো আপনার অ্যাটলিস্ট দেখবেন, দরকার আছে। এই হচ্ছে বিষয়। তাহলে আমি কি বলছি, আমার কথা বুঝতে পারছেন? এই পাস্ট ফর্মগুলোর দিকে ভালোভাবে লক্ষ্য করতে হবে, ভালোভাবে এটা পড়তে হবে। যেমন এই যে রাইটের পাস্ট ফর্ম রোট, সিং এর পাস্ট ফর্ম স্যাং, ওয়াস এর পাস্ট ফর্ম ওয়াস্ট, নো এর পাস্ট ফর্ম নিউ, প্লেড পাস্ট ফর্ম প্লেড, ড্রাইভ এর পাস্ট ফর্ম ড্রোভ, ড্র এর পাস্ট ফর্ম ড্রিউ, ইট এর পাস্ট ফর্ম অ্যাট, গো এর পাস্ট ফর্ম ওয়েন। এইটা আমাকে ভালোভাবে দেখতে হবে। কথা কি ক্লিয়ার?
কি বললাম যে পাস্ট ফর্মটা আমরা অনেকেই জানি না, Yes, sir. অনেকে বুঝি না। কি বললাম যে প্রেজেন্ট ফর্ম আমরা চিনি, পাস্ট পার্টিসিপল ফর্মও আমরা চিনি, কিন্তু পাস্ট ফর্মটা আমরা অনেকে চিনি না। কথা কি বুঝতে পারছেন কি বলছি? কারণ কি, পাস্ট ফর্মটা শুধুমাত্র এই পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয়, অন্য কোথাও হয় না। কিন্তু ওই যে পাস্ট পার্টিসিপল যে ফর্ম, ওটা ওর অনেক জায়গায় ব্যবহার আছে ওর। হ্যাঁ, এই প্রেজেন্ট যে ফর্ম, এটা তো আমরা দেখলেই বুঝতে পারি। কিন্তু এই যে V2 যেটা, এটার উপর একটু ভালোভাবে ফোকাস রাখতে হবে। তাহলে দেখেন, আর এই পাশে যেটা লিখছি ফিউচার ফর্ম বলে কোনো ফর্ম হয়নি। ফিউচার টেন্স মানে কি, মানে হচ্ছে প্রেজেন্ট ফর্মের আগে এই উইল যুক্ত করে দিলে ভবিষ্যতে কেউ কোনো কাজ করবে, যাবে, খাবে, এটাকে আমি ফিউচার বলছি। পাস্ট টেন্স কি, পাস্ট ইনডিফিনিটটা কি, যে অতীতে কোনো একটা কাজ হয়ে গেছে, তার ফল বা রিয়েকশন নেই। বাংলা ক্রিয়াপদে ল বা লাম থাকে, আমি করেছিলাম, গিয়েছিলাম, পড়েছিলাম, লিখেছিলাম, এই কথাগুলো বলার জন্য সাবজেক্টের পরে ভার্বের ওই পাস্ট ফর্মটা বসাতে হয়। অর্থাৎ তিনটা টেন্সকে যদি আমি একসাথে কম্পেয়ার করি, আই রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখি। আই রোট আ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম। আই উইল রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখবো। উই সিং আ সং, আমরা গান গাই। উই স্যাং আ সং, আমরা গান গেয়েছিলাম। উই উইল সিং আ সং, আমরা গান গাইবো। ইউ ওয়াচ টিভি, তুমি টিভি দেখো। ইউ ওয়াচ টিভি, তুমি টিভি দেখেছিলে। ইউ উইল ওয়াচ টিভি, তুমি টিভি দেখবে। হি নোজ হিম, সে তাকে চেনে। হি নিউ হিম, সে তাকে চিনতো বা চিনেছিল। হি উইল নো হিম, সে তাকে চিনবে। শি প্লেইস ফুটবল, সে ফুটবল খেলে। শি প্লেইড ফুটবল, সে ফুটবল খেলেছিল। শি উইল প্লে ফুটবল, সে ফুটবল খেলবে। দে ড্রাইভ আ কার, তারা গাড়ি চালায়। দে ড্রোভ আ কার, তারা গাড়ি চালিয়েছিল। দে উইল ড্রাইভ আ কার, তারা গাড়ি চালাবে। কম্পেয়ার করো। দে ড্র আ পিকচার, তারা ছবি আঁকে। দে ড্রিউ আ পিকচার, তারা ছবি এঁকেছিল। ড্র এর পাস্ট ফর্ম ড্রিউ, ড্রাইভের পাস্ট ফর্ম ড্রোভ, এই পাস্ট ফর্মটা আমাকে জানতে হবে। দে উইল ড্র এ পিকচার, তারা ছবি আঁকবে। রানা ইটস রাইস, রানা ভাত খায়। রানা এট রাইস, রানা ভাত খেয়েছিল। রানা উইল ইট রাইস, রানা ভাত খাবে। রানা গোস টু ইউনিভার্সিটি, রানা ইউনিভার্সিটিতে যায়। রানা ওয়েন্ট টু ইউনিভার্সিটি, রানা ইউনিভার্সিটিতে গিয়েছিল। রানা উইল গো টু ইউনিভার্সিটি, রানা ইউনিভার্সিটিতে যাবে। এই যে ভার্বের সাথে এস বা ইএস, এটা কিন্তু শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, অন্য কোথাও না। পাস্ট টেন্সে হবে না, ফিউচার টেন্সে আবার উইল গোস বলবেন না, রানা থাকলে, হি থাকলে, এগুলো হয় না কিন্তু, জাস্ট উইল গো। ঠিক আছে, ওয়েন্ট, আবার ওয়েন্টস বলবেন না, আবার অনেকে ওয়েন্ট গো বলে। আমি যদি বলি বলেন তো আমি গিয়েছিলাম বাজারে, বলে আই ওয়েন্ট গো টু মার্কেট, এরকমও বলে অনেকেই আছে, বুঝছেন? বাট এরকম বলবেন না। তাহলে একটা কাজ অ্যাজ ইউজুয়াল হয়, সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলছি। অতীতে কোনো একটা কাজ হয়েছিল, সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম, এটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলছি। ভবিষ্যতে কোনো একটা কাজ হবে, সাবজেক্টের পর উইল প্লাস V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটাকে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স বলছি। জাস্ট এই ফর্মটা, এই টেবিলটা আগে কাভার করেন, ক্লিয়ার করেন। দেখেন, আই ওয়াচ টিভি, আমি টিভি দেখি। আই ওয়াচ টিভি, আমি টিভি দেখেছিলাম। আই উইল ওয়াচ টিভি, আমি টিভি দেখবো। আই ড্রাইভ আ কার, আমি গাড়ি চালাই। আই ড্রোভ এ কার, আমি গাড়ি চালিয়েছিলাম। আই উইল ড্রাইভ আ কার, আমি গাড়ি চালাবো। তাহলে এইভাবে এই সেন্টেন্স গুলো তৈরি হয়। সাবজেক্ট আই, অবজেক্ট টিভি, সাবজেক্ট আই, অবজেক্ট কার। পরিবর্তনটা কোথায়? আমার সময়ের পরিবর্তনের জন্য, কথার পরিবর্তনের জন্য, কালের পরিবর্তনের জন্য পরিবর্তনটা মূলত করতে হয় এই ভার্বের ফর্মে, ভার্বের ফর্মে। এইগুলোকেই আমরা কিন্তু প্র্যাকটিক্যালি, যা এখন দেখাচ্ছি মনোযোগ দিয়ে দেখবেন, এগুলোকেই আমরা প্র্যাকটিক্যালি আমাদের কনভারসেশন, স্পিকিং, ইভেন ট্রান্সলেশনে অ্যাপ্লাই করব। ঠিক আছে, এখন এগুলো নেগেটিভ ইন্টারোগেটিভ আমরা দেখব। তো আমরা আরেকটু যদি সামনে আসি, হ্যাঁ ইউ ক্যান সি। ও আচ্ছা, আমি যেটা আপনাদেরকে বলতে চেয়েছিলাম, এখানে নেগেটিভ ইন্টুইটিভ সব পরপর সবকিছু ধাপে ধাপে দেওয়া আছে। বাট আমি, আপনারা যারা আমার ফ্রি ক্লাসগুলো করেছিলেন, আপনাদের কারো মনে আছে কিনা, ওইখানে আমি বলছিলাম যে একটা প্রেজেন্টেশন দেওয়ার কথা, এই যে তিনটা টেন্সকে মেনটেন করে, অর্থাৎ আমরা যে শুধু স্ট্রাকচার শিখতেছি, স্ট্রাকচার শিখে বসে থাকবো না, এটাকে মেনটেন করে যদি একটু প্র্যাকটিক্যাল স্পিকিংটা দেখি, তাহলে আমাদের জন্য অনেক বেশি সহজ হয়, অনেক বেশি ইজি হয় বিষয়গুলো। আমি যদি একটু দেখাই, আমার আমার বইয়ের ফাইলটা কোথায়, আমি একটু যদি এখানে আসি, জাস্ট ওয়েট আ মিনিট, আমাকে একটু টাইম দেন। এই বইটা যারা অর্ডার করেননি, আগামীকালকের ভিতরে একটু অর্ডার করার চেষ্টা করেন, যদি টাকা পয়সার সমস্যা না থাকে, তাহলে কাছে রাখলে এটা আপনাদের জন্য ক্লাসগুলো অনেক ভালো হবে, এফেক্টিভ হবে। আর আগামীকালকে পরে অর্ডার করলে আমি আর এক সপ্তাহের ভিতর দিতে পারবো না, আর এক সপ্তাহ পরে এসে নিতে হবে। আচ্ছা, কোথায় ছিলাম? এই বইটার ভিতরে
আচ্ছা, এইখানে না, এই বইটার পেজ নাম্বার আপনারা যদি একটু এই দিকে আসেন, কোথায় যেন, আমি এটাও পাঠিয়ে দিব আপনাদের, সমস্যা নেই, ওই প্রেজেন্টেশনের পিডিএফটা। একটা মিনিট একটু টাইম। ওকে, এই জায়গাটাতে একটু আসেন, দেখেন এখানে এটা পেজ নাম্বার হচ্ছে 25, একদম শুরুতে ফার্স্ট চ্যাপ্টারে আছে, যাদের কাছে বই আছে। আচ্ছা, বই কতজনের কাছে আছে একটু তারা একটু আপনারা রেইজ হ্যান্ড প্রেস করেন তো দেখি, কতজন বই নিয়েছেন, আছে হাতে, আছে কতজনের কাছে? 13, 15, 16, 17, 18, 19, বা এত মানুষের কাছে বই চলে গেছে, 23। গুড, গুড। আজকে হয়তো অনেকে অর্ডার করছেন, আজকেও তো পাঠানো হয়েছে অনেকগুলো। আচ্ছা, 25, আচ্ছা ভালো। তো দেখেন, এই চ্যাপ্টারটাতে আসবেন, আপনার কত বললাম, 25। এখানে দেখেন কিছু ওয়ার্ড আছে, যেমন গেট আপ মানে ওঠা, ওয়াশ মানে ধৌত করা, টেক মানে নেওয়া, অ্যাবলিউশন মানে উজু করা, রিফ্রেশ মানে সতেজ করা, স্টার্ট মানে শুরু করা, কাম ব্যাক মানে ফিরে আসা, স্পেন্ড মানে সময় কাটানো, গো মানে যাওয়া। এই যে ভার্বগুলো আছে, এই ভার্বগুলো কিসের ভার্ব বা কেমন ভার্ব, কেমন ওয়ার্ড এগুলো? যে ওয়ার্ডগুলো আমাদের রেগুলার লাইফে বা দৈনন্দিন কাজ করতে গেলে যে ভার্বগুলো আমাদের ব্যবহার করতে হয়, ব্যবহার করার প্রয়োজন পড়ে, সেগুলো এখানে দেওয়া আছে। এবার বলছে যে উপরের ওয়ার্ডগুলো ব্যবহার করে স্পিক অ্যাবাউট ইউর ডেইলি অ্যাক্টিভিটিস, অর্থাৎ আপনার প্রতিদিনের যে কাজকর্মগুলো আছে, আপনি প্রতিদিন কোন কাজগুলো করেন সেটা আপনাকে ইংলিশে ডেসক্রাইব করতে হবে। এখন ইউজিং প্রেজেন্ট সিম্পল টেন্স, এখন এখানে প্রেজেন্ট সিম্পল টেন্স কেন হবে? দেখেন ইংলিশ স্পিকিং কিভাবে করতে হয়, প্রেজেন্টেশন কিভাবে দিতে হয়। আপনি যখন একটা সার্টেন টপিকের উপর কথা বলবেন, তখন ব্যাকগ্রাউন্ডটা বুঝতে হয়, যেটা ঠিক টাইমিংটা কেমন, কোন টেন্স, ধরনটা কেমন, এটা আমাকে বুঝতে হয়। এখানে সবগুলো সেন্টেন্সই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। কেন? কারণ আমি এমন কিছু ব্যাখ্যা করছি যে কাজগুলো আমি প্রতিদিনই করি, রেগুলার ওয়েতে করি। সকাল থেকে রাত পর্যন্ত আমি প্রতিদিন কি করি সেটা আমি কিভাবে ডেসক্রাইব করব? একটা সাবজেক্ট নিব, কাজটা কে করে, আমি, তারপর আমি যে কাজটা করি সেই ভার্বটা নিব। তো এখানে একজনের একটা স্যাম্পল অ্যান্সার আছে, আপনাদেরটা অবশ্যই এদের সঙ্গে একদমই মিলবে না। তো আপনি প্রতিদিন যে কাজগুলো করেন সেইভাবে সাবজেক্টের পর নতুন একটা ভার্ব আপনি ইউজ করেন, যে কাজটা আপনি করেন ভার্ব ইউজ করেন, দেখবেন অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসবে। তাহলে আসেন দেখি ইংলিশে কিভাবে স্পিকিং করা হয়, কিভাবে প্রেজেন্টেশন দেওয়া হয় এই টেন্সগুলোকে ইউজ করে, মেনটেন করে। যেমন এখানে একজন বলছে যে আসসালামু আলাইকুম, গুড আফটারনুন ইউ অল, আই এম সাকিব, বিফোর ইউ। বিফোর ইউ মানে কিন্তু আপনাদের সামনে আমি সাকিব বলছি, অর্থাৎ এই বিফোর এর পরিবর্তে আপনি ইন ফ্রন্ট অফ ইউ এটাও বলতে পারেন। এবার বলছে আই এম রিয়েলি গ্ল্যাড টু শেয়ার মাই ফিলিংস, আমি সত্যি আনন্দিত আমার অনুভূতিটা, আমার ফিলিংসটা ব্যক্ত করতে পেরে। আই উইল ট্রাই টু সে সামথিং অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস, আমি আমার প্রতিদিন বা দৈনন্দিন কাজ সম্পর্কে বলার চেষ্টা করব। দেন কি বলছে, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এভরি ডে, আমি প্রতিদিন খুব সকালে ঘুম থেকে উঠি। দেন আই ব্রাশ মাই টিথ, এখানে একটা ফুল স্টপ হবে। দেন আই ব্রাশ মাই টিথ, তারপর আমি দাঁত ব্রাশ করি। আই ওয়াশ মাই ফেস অ্যান্ড টেক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার, আমি কি করি, আমি মুখ ধুই এবং ফজরের নামাজের জন্য উজু করি। আফটার দ্যাট আই ডু সাম এক্সারসাইজ, আমি কিছু ব্যায়াম করি। দেন আই রিফ্রেশ মাই সেলফ অ্যান্ড টেক মাই ব্রেকফাস্ট, আমি ফ্রেশ হই এবং আমার ব্রেকফাস্ট করি। এরপর কি বলছে, দেন আই গেট রেডি টু গো টু অফিস অ্যাট 9:30 AM, আমি 9:30টার দিকে অফিসে যাওয়ার জন্য রেডি হই। দেন আই স্টার্ট মাই ওয়ার্ক, আমার কাজ শুরু করি। আই টেক I take lunch at 2 p.m. আমি 2টায় আমার লাঞ্চ করি। আফটার দ্যাট আই কাম ব্যাক ফ্রম অফিস অ্যাট 5 p.m. আমি 5টায় অফিস থেকে বাসায় ফিরি। দেন আই স্পেন্ড সাম টাইমস উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে আমি কিছু সময় কাটাই। দেন আই লার্ন ইংলিশ ফর 1 hour অ্যান্ড আই হ্যাভ মাই ডিনার অ্যাট 10 p.m. হ্যাভ মানে খাওয়া, হ্যাঁ, আমি আমার ডিনার করি, ডিনার খাই, অর্থাৎ আপনি আই ইট মাই ডিনার, আই টেক মাই ডিনার এগুলো বলতে পারেন। আই হ্যাভ মাই ডিনার সেম কথা, হ্যাঁ। দেন আই গো টু বেড ফর স্লিপিং অ্যাট 11 p.m. আমি 11টায় বেডে ঘুমাতে যাই। দ্যাটস অল অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস, থ্যাঙ্কস ফর পেশেন্স হিয়ারিং। সো অ্যাজ ইউজুয়াল, একটা লোক কি করে, তার প্রতিদিনের কাজগুলো কি সেগুলো ডেসক্রাইব করছে সাবজেক্টের পরে। এই যে গেট আপ, ব্রাশ, ওয়াশ, টেক, রিফ্রেশ, কাম, স্টার্ট, স্পেন্ড, লার্ন, এই ভার্বগুলো সে ব্যবহার করে কথাগুলো বলছে। এখন আমি কি বলছি, যে
একটা স্টেবল টাইমে কথাকে রেখে আমরা এগোতে পারি না, আমাদের সময়ের পরিবর্তন করতে হয়। যেমন এখন রাত 10টা বাজে, আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি যে ভাই বা ম্যাডাম, হোয়াট ডিড ইউ ডু টুডে, হোয়াট ওয়াজ ইউর টুডেইস অ্যাক্টিভিটিস, আপনি আজকে সারাদিন কি করেছেন, আপনার আজকে সারাদিনের কাজগুলো কি ছিল সকাল থেকে এই পর্যন্ত। তো আপনি বললেন যে স্যার আমি সকালে এই টাইমে উঠছিলাম, ফজরের নামাজ পড়লাম, একটু এক্সারসাইজ করলাম, তারপর ব্রেকফাস্ট করলাম, ফ্রেশ হলাম, অফিসে গেলাম, বা আমি স্কুলে গিয়েছিলাম, আমি ভার্সিটিতে গিয়েছিলাম, সেখান থেকে এসে এগুলো করছিলাম, ওর সাথে দেখা হয়েছিল, তারপরে আমি এই টাইমে লাঞ্চ করলাম, একটু বাইরে শপিং এ গেলাম, বিকালে কিছু ফ্রেন্ডসদের সঙ্গে দেখা করলাম, হ্যাঁ আমার ফ্রেন্ড সার্কেলের সঙ্গে দেখা করার পর সন্ধ্যায় বাসায় আসলাম, একটু টিভি দেখলাম, একটু মাগরিবের নামাজ পড়লাম, তারপর আপনি বলছেন একটু নিউজ পেপার পড়লাম, তারপরে খাওয়া দাওয়া করে, বা আমি এখনো খাইনি, আপনার ক্লাসে জয়েন করলাম। তো এই যে আমি করেছিলাম, গিয়েছিলাম, পড়েছিলাম, নিয়েছিলাম, অর্থাৎ আপনি অতীতের একটা কাজ, অতীতের একটা সিচুয়েশনকে যখন আপনি ডেসক্রাইব করবেন, তখন কিভাবে করবেন, বা আজকে না হোক আপনি, আমি যদি বলি হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, আপনি গতকাল কি করেছিলেন, হোয়াট ওয়াজ ইউর ইয়েস্টারডে অ্যাক্টিভিটিস, আপনার গতকালকে সারা দিনের কাজ কি ছিল, এখন আপনি এটা কিভাবে ডেসক্রাইব করবেন। দেখেন এই যে ডেসক্রাইবটা আপনি যে করবেন, এটা করতে গেলেই আমরা মূলত প্রবলেম ফেস করি, এবং এইটা করতে পারি না বলেই ইংলিশে আমরা দুর্বল, ইংলিশে কথা বলতে পারি না। তো এটা করার জন্য আমাকে কি করতে হবে, কি বললাম, ভার্বের ফরম্যাট চেঞ্জ করতে হবে, ভার্বের উপর ফোকাস রাখতে হবে, সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকে, অবজেক্ট বা এক্সটেনশনও অটোমেটিক চলে আসে যদি আপনি ভার্বটাকে ঠিকভাবে রাখতে পারেন। সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে, ভার্ব ওই অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকবে। পরিবর্তনটা কোথায়, পরিবর্তনটা হচ্ছে ভার্বে। আপনি যদি এই প্রত্যেকটা ভার্ব এখানে যেগুলো দেখছেন, এই যে বোল্ড করা, এগুলোর পাস্ট ফর্ম না জানেন, এই যে কথাগুলো আমি এইমাত্র বললাম বাংলায়, ওইগুলোকে কিন্তু আপনি ইংলিশে ট্রান্সলেট করতে পারবেন না। অর্থাৎ মেইন ভার্বের পাস্ট ফর্ম জানতে হবে। আবারও বলছি, পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে মেইন ভার্বের পাস্ট ফর্ম, প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম, যেটা আমরা অনেকে জানি না, আমরা মনে করি ডিড, ওয়াজ, এগুলো বসালেই হয়ে যায় না, মেইন ভার্বের পাস্ট ফর্ম। যেমন দেখেন, আমি যদি টপিকটা চেঞ্জ করি, দেখেন এখানে কি বলছি, এই বইটাতে লেখা আছে এগুলো দেখেন। এখন আমরা যদি সময়টাকে পরিবর্তন করে একটু ভিন্নভাবে আপনাকে প্রশ্নটি করি, তাহলে কিভাবে উত্তর দিবেন, যেটা মূলত আমাদের স্পিকিং এর সবচেয়ে বেশি প্রয়োজন, সেটি হচ্ছে সঠিক সময়কে মেনটেন করে টেন্সের স্ট্রাকচার ঠিক রেখে কথা বলা। অর্থাৎ আমার আমার প্রশ্নটি যদি এমন হয় যে আপনি গতকাল সারাদিন কি করেছিলেন, অথবা আপনার গতকালের কর্মকাণ্ডগুলোকে আপনার বর্ণনা করতে হবে। হ্যাঁ, হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, অর ডেসক্রাইব ইউর ইয়েস্টারডে অ্যাক্টিভিটিস। যখন আপনি গতকালের কাজগুলোকে বর্ণনা করবেন, তখন আপনাকে পাস্ট ইনডিফিনিট টেন্স এর ব্যবহার করতে হবে, কারণ অতীতে কোনো কাজ সম্পন্ন হয়েছিল প্রকাশ করতে পাস্ট টেন্সের ব্যবহার হয়, যেটির স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভি টু প্লাস এক্সটেনশন। অর্থাৎ এখানে মেইন ভার্বের পাস্ট ফর্মের ব্যবহারটা করতে হবে। হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, অর হোয়াট ওয়াজ ইউর ইয়েস্টারডে অ্যাক্টিভিটিস। দেন আপনি যে কোনো একটা প্রেজেন্টেশন শুরু করার আগে, যে কোনো একটা কথা বলার আগে, আহ আহ, একটা গ্রিটিংস আপনাকে দিতে হবে, একটা গ্রিটিংস বা একটা সঠিক ইন্ট্রোডাকশন না করলে কিন্তু যাই বলেন না কেন, আপনি প্রেজেন্টেশনের ভিতরে শুরুটা ভালো করতে না পারলে ওটা অতটা ইফেক্টিভ হয় না। তো শুরুটা ভালো করা উচিত বলে আমি মনে করি। তারপরে কি করবেন, তারপরে আপনি মেইন যে বডি পার্ট, যেমন এইখান থেকে দেখেন, এই যে আই গট আপ, গেটের পাস্ট ফর্ম কি, গট। সো আই গট আপ আর্লি ইন দ্য মর্নিং ইয়েস্টারডে, অর্থাৎ গতকাল আমি খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম। আই গট আপ আর্লি ইন দ্য মর্নিং ইয়েস্টারডে, গতকাল আমি খুব সকালে, জাস্ট ওয়েট এ মিনিট, গতকাল আমি খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম। এরপরে কি বলছে, যে দেন আই ব্রাশড মাই টিথ, দেখেন ব্রাশড, ইডি, দেখছেন কথাগুলো, দেখেন একটু বোঝার চেষ্টা করেন। আই ব্রাশড মাই টিথ, আই ওয়াশড মাই ফেস অ্যান্ড টুক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার, আমি আমার দাঁত ব্রাশ করেছিলাম, আমি উজু করেছিলাম, এবং আমি ফ্রেশ হয়েছিলাম, আমার মুখ ধুয়েছিলাম, এবং ফজরের নামাজের জন্য উজু করেছিলাম, টুক অ্যাবলিউশন। হ্যাঁ, এরপর কি বলছে, আফটার দ্যাট আই ডিড সাম এক্সারসাইজ, বইটাতে দেখেন, এটা পাবেন, এই বইটাতে আছে 27, 27 পেজে। তো তাদের কাছে হার্ড কপি আছে, একটু বের করে দেখেন কি বলছে। আফটার দ্যাট, কোথায় গেল, আই ডিড সাম এক্সারসাইজ, আমি কিছু ব্যায়াম করেছিলাম, এইখানে যে ডিডটা বসছে এটা কিন্তু মেইন ভার্ব হিসেবে বসছে। হ্যাঁ, আমি যদি বলি আমি ব্যায়াম করিনি, ইংলিশ কি হয় জানেন, আই ডিডেন্ট ডু, আই ডিডেন্ট ডু এক্সারসাইজ।
সো দেন আই রিফ্রেশড মাই সেলফ অ্যান্ড টুক মাই ব্রেকফাস্ট, তারপর আমি ফ্রেশ হয়েছিলাম এবং আমার ব্রেকফাস্ট করেছিলাম। দেন আই গট রেডি টু গো টু অফিস আর কলেজ অ্যাট 9:30 AM। আমি 9:30টার দিকে অফিসে বা কলেজে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম। আই স্টার্টেড মাই ওয়ার্ক, দেন আই টুক লাঞ্চ অ্যাট 2 PM। আমি আমার কাজ শুরু করেছিলাম, এরপর আমি 2টায় আমার লাঞ্চ করেছিলাম। আফটার দ্যাট আই কেম ব্যাক ফ্রম অফিস অ্যাট 5 PM। তারপর আমি অফিস থেকে 5টায় বাসায় ফিরেছিলাম। কামের পাস্ট ফর্ম কেম। কামের পাস্ট ফর্ম কি? কেম। তাহলে এইটা যদি আমি না জানি, এই অতীতের কথা কিন্তু আমি বলতে পারবো না। দেন আই স্পেন্ড সাম টাইমস উইথ মাই ফ্যামিলি। তারপর আমার পরিবারের সাথে কিছু সময় কাটিয়েছিলাম। বাংলা বুঝবেন, আওয়ার মাদার টাং ইজ বাংলা। সো when you are going to learn English, you have to compare it with your mother tongue. So স্পেন্ড এর পাস্ট ফর্ম অনেকে বলে স্পেন্ডেড, মানে অনেকে মনে করে বেশিরভাগ ভার্বের পাস্ট ফর্ম ইডি থাকে। এক মিনিট। অনেকে মনে করে বেশিরভাগ পাস্ট ফর্মে ভার্বের পাস্ট ফর্ম ইডি থাকে তো স্পেন্ডেড বলে ফেলে, বাট না। SEND, সেন্ড, এর পাস্ট ফর্ম কি? সেন্ট। সেই পাস্ট ফর্মগুলো কিন্তু আমাকে লক্ষ্য রাখতে হবে ভালোভাবে। দেন স্পেন্ড সাম টাইমস উইথ মাই ফ্যামিলি। আমি আমার পরিবারের সাথে কিছু সময় কাটিয়েছিলাম। আই লার্নড, এখানে লার্ন এর পাস্ট ফর্ম LEARNED, এটাও হয়, আবার LEARNT যেটা, ওটাও হয়, দুটোই কারেক্ট কিন্তু। দেন আই লার্নড ইংলিশ ফর 1 আওয়ার। 1 ঘন্টার জন্য ইংরেজি শিখেছিলাম। আই হ্যাড মাই ডিনার অ্যাট 10 PM। আমি 10টায় আমার ডিনার করেছিলাম। দেন আই ওয়েন্ট টু বেড ফর স্লিপিং অ্যাট 11 PM। আমি 11টায় বেডে ঘুমাতে গিয়েছিলাম। দ্যাটস অল অ্যাবাউট মাই ইয়েস্টারডেজ অ্যাক্টিভিটিস, থ্যাঙ্কস ফর পেশেন্স হেয়ারিং। তো এইভাবে অতীতের যে কোনো কাজ, যে কোনো ইভেন্ট আপনি ডিসক্রাইব করতে পারেন। কিভাবে? জাস্ট ইউ নিড আ সাবজেক্ট, আফটার দ্য সাবজেক্ট ইউ হ্যাভ টু পুট আ ভার্ব, অ্যান্ড ওয়েন ইউ আর গোয়িং টু describe anything, you have to focus on your timing. What kinds of time are you using in your speaking? If you think that I am talking about my past experience, uh, you have to put the past form of verb. For that reason, you have to know the actual forms like conjugation of verbs. If you have clear concept about forms of verb or conjugation of verb, whatever you think in Bangla, whatever you want to express in English, you will be able to do it. দেন আমি যদি এই টপিকটাকে আবার চেঞ্জ করি, আমি যদি আপনাকে বলি যে এখন রাত 10টা 20 বাজে, সো হোয়াট উইল ইউ ডু টুমোরো? আপনি আগামীকাল সারাদিন কি করবেন? আপনার হোয়াট উইল বি ইউর টুমোরো অ্যাক্টিভিটিস? আপনার আগামীকালকের কাজগুলো কি হবে? এটা কি আপনি ইংলিশে আমার সামনে ডেসক্রাইব করতে পারবেন? অনেকের ব্রেনে বা আপনার প্ল্যান সেট আপ করা হয়ে গেছে না, যে স্যার আমি আগামীকাল এই টাইমে উঠবো, তারপরে এই করব, এটা করব, ওর সাথে যাব, এখানে দেখা করব, এই টাইমে লাঞ্চ করব, এই টাইমে বাসায় ফিরবো, বা আমার এই কাজগুলো আছে, এটা করব, ওটা করব, আবার আফটার ক্লাসে জয়েন করব। তো এই যে করব, যাব, খাবো, পড়বো, চলবো, লিখবো, বলবো, এই কথাগুলো বলার জন্য আমাকে মূলত কি করতে হয়? আমাকে মূলত এই ক্লাসগুলো, সরি, এই কথাগুলো বলার জন্য আমাকে মূলত ফিউচার টেন্সের ব্যবহারটা করতে। এখন ফিউচার টেন্স মানে কি? সাবজেক্ট বসাবো, তারপর ওই যে বললাম শ্যাল বা উইল, তো আমি বলছি যে শ্যালকে স্কিপ করে সব জায়গায় উইলের ব্যবহার করলে সেটা বেটার হবে। উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, নট পাস্ট ফর্ম, মানে এই ফর্মটা না, এই B1 যেটা প্রেজেন্ট ফর্মটা যদি আপনি ইউজ করেন, দেন দেখবেন অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসবে। তাহলে আপনি ভবিষ্যৎটাকে ডিসক্রাইব করতে পারবেন। এইভাবে আমি সবসময় বলবো যে একটা জায়গায় কথাকে ধরে রাখার চেষ্টা করবেন। আমাদের কিন্তু কথার পরিবর্তন, সময়ের পরিবর্তন, এটা অবশ্যই অবশ্যই করতে হবে। এটা মনে রাখবেন, ঠিক আছে? তাহলে দেখেন ফিউচার টেন্স এই কথাগুলোকে কিভাবে আমরা বলতে পারি। যেমন দেখেন এখানে বলছে যে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস V1 প্লাস এক্সটেনশন। সো হোয়াট উইল ইউ ডু টুমোরো, আর হোয়াট উইল বি ইউর টুমোরোস, হোয়াট উইল ইউর অ্যাক্টিভিটিস বি টুমোরো? আপনার আগামীকালকের কাজগুলো কি হবে? তো এখানে বলছে আসসালামু আলাইকুম, গুড আফটারনুন to you all. I'm Sakib. Before you, I'm really glad to share my feelings. আমি সত্যি আনন্দিত আমার অনুভূতিটা ব্যক্ত করতে পেরে। I'll try to say something about my activities tomorrow. So I will get up. দেখেন এই যে বোল্ড করে হাইলাইট করা, ভালোভাবে দেখেন।
আই উইল গেট আপ আর্লি ইন দ্য মর্নিং টুমোরো, আমি আগামীকাল খুব সকালে ঘুম থেকে উঠবো। দেন আই উইল ব্রাশ মাই টিথ, আমি দাঁত ব্রাশ করব। দেন আই উইল ওয়াশ মাই ফেস অ্যান্ড টেক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার, আমি মুখ ধুবো এবং ফজরের নামাজের জন্য উজু করব। আফটার দ্যাট আই উইল ডু সাম এক্সারসাইজ, আমি কিছু ব্যায়াম করব। দেন আই উইল রিফ্রেশ মাই সেলফ অ্যান্ড হ্যাভ মাই ব্রেকফাস্ট, আমি ফ্রেশ হব এবং আমার ব্রেকফাস্ট করব। আই উইল গেট রেডি টু গো টু অফিস আর কলেজ অ্যাট 9:30 AM, 9:30টার দিকে অফিসে যাওয়ার জন্য রেডি হব। দেন আই উইল স্টার্ট মাই ওয়ার্ক, আমার কাজ শুরু করব। আই উইল হ্যাভ লাঞ্চ অ্যাট 2 PM, আমি 2টায় লাঞ্চ করব। আফটার দ্যাট আই উইল কাম ব্যাক ফ্রম অফিস অ্যাট 5 PM, আমি 5টায় অফিস থেকে বাসায় ফিরবো। এরপর কি? দেন আই উইল স্পেন্ড সাম টাইমস উইথ মাই ফ্যামিলি, আই উইল লার্ন ইংলিশ ফর 1 hour অ্যান্ড আই উইল হ্যাভ মাই ডিনার অ্যাট 10 PM, আমি 10টায় আমার ডিনার করব। দেন আই উইল গো টু বেড টু স্লিপ অ্যাট 11 PM, অথবা আপনি বলতে পারেন ফর স্লিপিং। হ্যাঁ, দ্যাটস অল অ্যাবাউট মাই টুমোরোস অ্যাক্টিভিটিস, থ্যাংকস ফর পেশেন্স হিয়ারিং। তাহলে এই যে ভবিষ্যতে কিছু করব, আমি আমার পরিবারের সাথে একটু সময় কাটাবো, 1 ঘন্টার জন্য একটু ইংরেজি শিখবো, এই টাইমে 10টার দিকে ডিনার করব, এই কথাগুলো বলতে পারি আমরা কিভাবে? জাস্ট উইল প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম ব্যবহার করে। তাহলে এই হচ্ছে আমার তিনটা ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার, এবং তিনটা ইনডিফিনিট টেন্সকে ব্যবহার করে কিভাবে ইংলিশ স্পিকিং করতে হয় সেটা আমি দেখালাম। অর্থাৎ সময়ের পরিবর্তন করাটা শিখতে হবে। এবার আপনি একটু ভাবেন তো যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কি খুব কঠিন? ইংলিশ ইজ আ ভেরি স্ট্রেট ল্যাঙ্গুয়েজ, জাস্ট ইউ হ্যাভ টু ফোকাস অন সাবজেক্ট অ্যান্ড ভার্ব প্রপারলি, ইউ উইল বি এবল টু এক্সপ্রেস ইউর হোল থটস fluently without any hesitation. It is not hard. সো আমি কনভারসেশন গ্রুপ আপনাদের একটা ওপেন করে দিয়েছে, আমি আরেকটা দিব, আমি নোটিশ দিয়ে দিব, সেখানে কিভাবে সেটা করবেন আপনারা আজকেই দিব, কারণ এখন থেকে আপনাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলো শুরু হচ্ছে এবং আমরা অনেক অ্যাডভান্স টপিকের উপরেও স্পিকিং করব, প্রেজেন্টেশন দিব, এবং আমরা যে টেন্সটা শিখবো সেগুলোকে এভাবে প্র্যাকটিক্যালি আমরা কাভার করার চেষ্টা করব, সেটা প্রেজেন্টেশনের মাধ্যমে হোক, কনভারসেশনের মাধ্যমে হোক, আমরা করব। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট কি? সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম। পাস্ট ইনডিফিনিট কি? পাস্ট ফর্ম। ফিউচার ইনডিফিনিট কি? উইল প্লাস প্রেজেন্ট ফর্ম। তাহলে কথা বলতে গেলে এই যে ফর্মগুলো বলছে, এটা কোথায় বসাবো? একটা সাবজেক্ট আমার লাগবে একটা কথা বলতে গেলে, তারপরে ওই ভার্বটাকে বসাবো। আর ওই সাবজেক্টের ভার্ব যদি বসাতে পারি, আমি যে কাজটা করি, যে কাজটা করেছিলাম, যে কাজটা করবো, সেটা সেইভাবে বসাবো। বসাতে পারলে কি হবে? বাকি যে জায়গাটা, এটা অটোমেটিক্যালি চলে আসবে। তাহলে আপনাদের টাস্ক থাকবে তিনটা ইনডিফিনিট টেন্সকে মেনটেন করে আপনারা প্রতিদিন নিজে যে কাজগুলো করেন, গতকাল যেগুলো করেছিলেন, আগামীকাল যেটা করবেন, এই তিনটা টাইমের উপর ডিপেন্ড করে তিনটা প্রেজেন্টেশন তৈরি করবেন, এবং সেটা আপনাকে নেক্সট ক্লাসে প্রেজেন্ট করতে হবে। যদি পারেন মোবাইলেও আপনারা ভিডিও রেকর্ড করবেন। অনেকে ক্যামেরার সামনে আসতে চান না, চেষ্টা করবেন আসার, না পারলে অডিও রেকর্ড করবেন, করে নিজেরটা নিজে শুনবেন, আপনাদের যে প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে পোস্ট করবেন। এটা করলে কি হয়? নিজের ভিতরে একটা কনফিডেন্ট কাজ করে, একটা প্লেজার কাজ করে, একটা ভালো লাগা কাজ করে, যে আমি তো ইংলিশে কথা বলতে পারতেছি, আমি মনে হয় পারবো। এটা একটা ভাষা, একটা ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে প্রচুর পরিমাণে কথা বলতে হয়। উইদাউট স্পিকিং ইউ উইল নট বি এবল টু এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ উইদিন ভেরি শর্ট টাইম। সো ইউ হ্যাভ টু স্পিক আ লট। এবং এটা একবার শুরু করতে পারলে আপনি আরো করতে চাইবেন, আপনার আরো করতে ইচ্ছা হবে। ভাষা শিখতে গেলে চুপ করে বসে থাকলে হবে না। আমি যত ভালো ক্লাস নেই, যত ভালো টিচার হই, 1000টা ক্লাস নিলেও কোনো লাভ হবে না যদি না আপনার মুখ থেকে আপনি কথা বের করতে পারেন। আপনি যদি কথা বলতে না পারেন, আপনাকে কথা বলতে হবে, আপনাকে স্পিকিং করতে হবে, আপনাকে প্রেজেন্টেশন দিতে হবে। এখন এইখানে যারা আছেন দেখেন কিভাবে হয় এটা। ইনস্ট্যান্টলি দুই একজন বলতে পারবেন? একটা রেইজ হ্যান্ড প্রেস করেন তো, আমি যদি বলি আপনাকে যে হোয়াট ডিড ইউ ডু টুডে, একটু রেইজ হ্যান্ড প্রেস করেন তো দেখি কেউ বলতে পারেন কিনা। ওকে, গুড। আচ্ছা, রুস্তম আলী, আপনি পাস্ট অ্যাক্টিভিটিস মেনটেন করে বলবেন। হ্যাঁ, হোয়াট ডিড ইউ ডু টুডে, আপনি আজকে সারাদিন কি করেছেন? হোয়াট ওয়াজ ইউর টুডেজ অ্যাক্টিভিটিস? ট্রাই টু স্পিক ফ্রম ইউর সেলফ। হুম। You for the giving me chance front of you. Now I am share আই এম my গোয়িং টু today's. শেয়ার। আই এম গোয়িং টু Now I শেয়ার। am going to share my today's activities. হুম। I got up early in the morning at 7 o'clock. I brushed my teeth. Then after 2 hours reading my books, I was reading my books. Then I to college. Um,
to 2 p.m. I returned my home 2 p.m. and I took my lunch. Then I slept 3 p.m. to 4 p.m. and I woke up in the evening. I went to the fair. Then I returned my home uh, at 8 p.m. I have took my dinner. Uh, I took it's my not dinner, হ্যাভ টুক না, আই টুক মাই ডিনার, গ্রেট, এক্সেলেন্ট, পারছেন তো, পারবেন। হ্যাঁ, আর ওই আই স্লেপ্ট 2 p.m. 3 p.m. না, আই স্লেপ্ট ফর 2 hours, ওকে, ওর আই স্লেপ্ট ফর, তারপরে আপনি ওই টাইমটাকে মেনশন করেন যে 2 p.m. to 3 p.m. okay, হ্যাঁ, okay. ওকে, সো যাই হোক, তো এই যে কথাগুলো বলতে পারছেন, কিভাবে বললেন বলেন তো? ইংলিশ ল্যাঙ্গুয়েজ কি কঠিন? Why not? কঠিন? কঠিন না, সহজ না। সাবজেক্ট ব্যবহার করবেন, ভার্ব ব্যবহার না করবেন। জানার কারণে স্যার আমাদের এই সমস্যা হ্যাঁ, হচ্ছে। তাহলে আমরা কথা বলতে পারি না কেন, পারতাম না কেন? আমরা জানতাম না এই ওয়েটা। আমরা গ্রামাটিক্যাল ওয়েতে টেন্সের স্ট্রাকচার শিখে আসি, প্র্যাকটিস করে আসি, প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করি না, তাই না? তো অ্যাপ্লাই করাটা জি শিখতে স্যার। হবে। অ্যাপ্লাই করতে পারলে আজকে একটু কথা বলবেন, কনফিডেন্ট পাবেন, আগামীকাল আরো বলতে ইচ্ছা হবে। দেখি, কারি হুমায়ুন, আপনি বলেন তো একটু স্যার এটা শুনি। পিডিএফ এ দিয়ে দিন স্যার। হ্যাঁ, কারি হুমায়ুন বলেন তো, আনমিউট করেন। বলছি আমি কি পাস্টে বলবো না হ্যাঁ, প্রেজেন্টে? পাস্ট, পাস্ট, হোয়াট ডিড ইউ ডু টুডে? Assalamu everyone. My name is Human Kubish. I am very glad to say something in front of you. Now I'm glad to say my daily activities. Basically, yesterday I got up early in the morning. Then I then I brushed my teeth and took ablution for Fajr prayer. After that, I did some exercise. And after that, I came back my home and refreshed myself. And next, I had two. Next I took my breakfast. That I went to my office at 10 p.m. Next, I started my work at 11 p.m. After that, I took my lunch. I had lunch 2 p.m. Uh, After that, I came back my home at 5 p.m. from office. Next, get I get some rest. Uh, আই টুক সাম After রেস্ট, that, আই টুক সাম রেস্ট। I took some rest. After that, I learned English for 1 hour. Spent sometimes with my family. Finally, I put I went to bed at 10 p.m. That's all ওকে, about দ্যাটস myself. গুড, Thank you for এক্সেলেন্ট। patience. তাহলে এই যে কথাগুলো বলছেন, এই কথা বলাটা আমাদের শুরু করতে হবে। ইভেন আর আমি যে ওয়েটা ফলো করছি বা যেভাবে দেখাচ্ছি, এইভাবে করলে কি হয়, গ্রামাটিক্যাল যে মিস্টেক গুলো আছে, আমরা দেখবেন কথা শুধু বলে যাই, কিন্তু কোথায় ভুল হচ্ছে কোথায় ঠিক হচ্ছে এটা বুঝি না। তো এইভাবে কথা বললে, অর্থাৎ আমি যে স্ট্র্যাটেজি গুলো দেখাচ্ছি, যে টেকনিকটা দেখাচ্ছি, এই যে সাবজেক্টের পরে ভার্ব ইউজ করেন, ভার্বের ফর্মটার উপর ফোকাস রাখেন, এটা করলে কি হয়, গ্রামাটিক্যাল মিস্টেক গুলো হয় না। আপনি কথা বলতে পারবেন, সহজে পারবেন, এবং এই গ্রামারে যে আমার ভুল হচ্ছে ওই চিন্তাটাও আপনার থাকবে না। আপনার সবগুলো গ্রামাটিক্যাল যে স্ট্রাকচার এটা কারেক্ট হবে। বুঝতে পারছেন? কিছু ফ্রেজ, কিছু ইসের ব্যবহার, সেটা মানে প্রেপোজিশনের পর ভার্বের সঙ্গে আইএনজি, যেমন আপনি বলছেন আই ওয়েন্ট টু বেড, এরপর আপনি বলতে পারেন যে ফর স্লিপিং। জাস্ট এই ধরনের কিছু ফ্রেজাল ওয়ার্ডের ব্যবহার যদি বুঝতে পারেন, তাহলে এটা আরো পারফেক্টলি দেওয়া যায়। বুঝতে পারছেন? এই হচ্ছে মেইন বিষয়। তো এগুলো আস্তে আস্তে হবে।
ধন্যবাদ। ফেরদৌসি বেগম, দেখি আপনি একটু বলেন তো, ফেরদৌসি বেগম, unmute your microphone. What did you do today or yesterday? Just about your Good experience. evening, everybody. Thank you for giving me the chance to say something in this platform. I got up in the morning. It's about 5:30 a.m. Then I freshened up. After that, I prayed my prayer. Then I went outside for walking. Half an hour. After an hour, I came back home. Then I prepared my breakfast. After that 10 a.m. I went to office and I started working there. After that, I had my lunch near about 2 p.m. Came back home 7 o'clock. That I did some household chores, work, and I had my dinner 30 p.m. Then I do some shirt because it's my hobby. After that, I'm waiting for your class. And then I joined your class. I was waiting. I am waiting. I was waiting for your class. Yes, I was waiting for your class. And after that, I joined your class and continued this class. So, are you enjoying this class? Are you enjoying this class? I'm learning many things in this class. Good. Excellent. Thank you so much. You have also given a very incredible presentation. Hafiz Shafiqul Islam, can you say something about your tomorrow's activities? What will you do tomorrow? Unmute your microphone. Shafiqul. Hmm. What will you do tomorrow? এখনো বলবেন আমি মানে কোর্স করছি এর আগে কোর্স করিনি কোনো। Shirin Akhtar, can you say something about that question? What will you do tomorrow? What will be your tomorrow's plan? Dear friends, Assalamu alaikum. My name is Nausin Jahan Tunji. Thank you for this chance. Tomorrow I will get up at 7 a.m. and I brush my teeth. I will brush my teeth, not I brushed. I will. You're talking will about brush my future. teeth. I will say my prayer. Then I read some book. I will read some book and I will take breakfast. After that, I will ready for my school and I will be ready. দেখেন এই রেডি শব্দটা আমার ভার্ব না, আমাকে ভার্ব নিয়ে আসতে হবে। হ্যাঁ, আমি রেডি হব, আমি প্রস্তুত হব, তাহলে আই উইল বি রেডি। এখানে মেইন ভার্ব কোনটা? বি। এই ভার্বের জায়গাটা ঠিক না রাখলে সবকিছু ভুল হয়ে যায়, ঠিক আছে? তো এইগুলো কিন্তু মেনটেন করতে হবে। হ্যাঁ, তারপর I will be ready for my school and I will go for my school. Then I will return my home at 1 p.m. and then I will take a bath and I will have my lunch. After that, I will take a nap. In the afternoon, I will go the field and play with my friends. At 7 a.m. At 5 a.m. I will return home and I will sit my study. Then I wait for your class and
I joined your class and continue with you. I will wait। তাহলে দেখছেন আমাদের মেইনলি প্রবলেমটা কোথায় হয়, আমরা ভুলটা করি কোথায়। এই যে আপনি আমার কোর্সে ভর্তি হয়েছেন, ইউ হ্যাভ taken admission in my course, so why have you taken admission in my course? The main reason is you cannot speak in English. So have you got your answer that why are you not able to speak in English? Just we make mistake in the forms of verb when we are speaking using different structure of tense or time. Have you understood what I have said? So where will we focus for speaking, for being a fluent English speaker? Just the forms of verb. বুঝতে পারছেন সবাই আমি কি বলছি? Have you understood what I have said? তাহলে তাহলে আপনারা কি করবেন, এই তিনটা টেন্সের উপরে একটা প্রেজেন্টেশন তৈরি করে আনবেন। দেন নেক্সট ক্লাসে আমি আপনাদের কন্টিনিউয়াস পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। তারপরে কিভাবে নেগেটিভ ইন্টারেটিভ করতে হয় সেগুলো দেখাবো। এরপরে কিভাবে ডু ভার্ব, বি ভার্ব, ওই আমার ওই বইটাতে দেখবেন পরপর যে ধারাবাহিক ক্লাসগুলো আছে ওইগুলো আমরা ধারাবাহিকভাবে করব ইন ডিটেলসে, যাতে করে এই জায়গাটা সম্পর্কে আমাদের একদমই ক্লিয়ার একটা কনসেপ্ট চলে আসে, আমরা প্রফেশনাল হতে পারি, ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে ভালোভাবে এবং অতি দ্রুত আমরা এটাকে কাভার করতে পারি। সেইভাবেই সবকিছু দেখাবো, পড়াবো। আপনাদের এটা করতে হবে। আর একবারে খুব বেশি বিষয় পড়তে যাব না। অনেকে গত ক্লাস অভিযোগ করছিলেন যে অনেক ইয়ে হয়ে যাচ্ছে, লং হয়ে যাচ্ছে। তো যতটুকু পড়াবো ততটুকুই যাতে নিতে পারেন, আমরা সেভাবেই এগোবো। এবং এটাই ভালো হবে সব থেকে বেশি, কারণ আমি তো থাকবো, আমি তো পড়াবো এবং আপনারা পারবেন। আর আমি যেভাবে বুঝাই, আপনারা যেভাবে অ্যাটেন্টিভলি ক্লাসগুলো করছেন, থাকছেন, নেওয়ার চেষ্টা করছেন, ইনশাল্লাহ যদি লাস্ট পর্যন্ত থাকেন পারবেন আপনারা। এখানে না পারার কিছুই নেই, কারণ সেভাবেই আমি সবকিছু দেখাই বা বোঝাই। তো এখন কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন। দ্যাটস অল ফর টুডে। আর আজকে আর নিব না প্রেজেন্টেশন কারো কাছ থেকে, আমি আগামী ক্লাসে নিব। এবং যদি পারেন একটু রেকর্ড করবেন। আর আমি আপনাদের আজকেই কনভারসেশনের 2টা গ্রুপ ওপেন করে দিব, সেখানে আপনারা এগুলো প্র্যাকটিস করতে পারবেন।